এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বর্ণমালা অনলাইন একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত। তো আমরা আজ পড়ব অষ্টম শ্রেণীর বিজ্ঞান পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের আমাদের টপিক হচ্ছে সমন্বয় ও নিঃসরণ। তো এই টপিকটা শুরু করার আগে আমাদের আগে বুঝতে হবে যে সমন্বয়টা কি। এই যে সাপোজ মনে করো আমি যদি সমন্বয়ের খুব সহজ একটা উদাহরণ দেই, সেটা হবে সাপোজ তোমার হাতে বা তোমার পায়ে মশা কামড় দিল। মশা কামড় দিলে তোমার এই যে পায়ে যে মশা কামড় দিয়েছে, পা এই খবরটা তোমার মস্তিষ্কে পাঠাবে। দেন মস্তিষ্ক তোমার হাতকে কমান্ড দিবে যে সে মশাটাকে মার। এই যে দেখো পা থেকে মস্তিষ্কে খবর গেল এবং মস্তিষ্ক তোমার হাতকে খবর পাঠালো যে মশাটাকে মারতে। এইটাকেই মূলত সমন্বয় বলছে বা সমন্বয় করা বলছে। আশা করি তোমরা এই জিনিসটা ক্লিয়ার। সমন্বয়টা কি? আচ্ছা, আমাদের মানুষের ক্ষেত্রে যেরকম সমন্বয় হয় ঠিক উদ্ভিদের ক্ষেত্রেও দেখো এরকম সমন্বয় হয়। এখানে আমরা রিডিং পড়লে আশা করি সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারব। জীবে সমন্বয় একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। প্রাণীর মতো প্রাণীর মতো উদ্ভিদের বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় প্রয়োজন হয়। জীবের মধ্যে বৃদ্ধি, প্রজনন, বংশবিস্তার, অনুভূতি গ্রহণ ও প্রতিক্রিয়া সৃষ্টি ইত্যাদি বৈশিষ্ট্য রয়েছে। উদ্ভিদে এ কাজগুলো করার জন্য হরমোনের গুরুত্ব অপরিসীম। লাগাই নাও। দেখাতে বললাম কিসের জন্য? তুমি এখানে একটা নতুন জিনিস পেলে যে এই যে সমন্বয় জিনিসটা আছে, সমন্বয় উদ্ভিদের ক্ষেত্রে কারা করে। তো এই সমন্বয়টা উদ্ভিদের ক্ষেত্রে করে হচ্ছে তোমার এই যে হরমোন। আর প্রাণীদের ক্ষেত্রে যেহেতু উদ্ভিদের ক্ষেত্রে হরমোন করে, তাহলে অবশ্যই প্রাণী বা জীবের ক্ষেত্রেও একজন করে বা কেউ তো করে। তো এটা কি হবে? এটা হবে তোমার স্নায়ুতন্ত্র। জীব বা প্রাণীর ক্ষেত্রে কারা করে? স্নায়ুতন্ত্র। তো এই স্নায়ুতন্ত্র জিনিসটা কি তোমরা নিচে গেলে আরো বিস্তারিতভাবে পাবা। এক্ষেত্রে প্রাণীর মতো উদ্ভিদের আলাদা কোনো তন্ত্র থাকে না। এই যে যেরকম প্রাণীর স্নায়ুতন্ত্র আছে কিন্তু উদ্ভিদের কোনো তন্ত্র নেই। উদ্ভিদ কি দ্বারা করে? হরমোন দ্বারা এই সমন্বয় করে। নিম্ন শ্রেণী ব্যতীত উচ্চ শ্রেণীর প্রাণী দেহে বিভিন্ন জৈবিক কার্যাদি সম্পাদনের জন্য নির্দিষ্ট তন্ত্র থাকে। দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ সাধন এবং এদের কাজের মধ্যে সমন্বয় সাধন করে উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে স্নায়ুতন্ত্র। এই যে কে করে? স্নায়ুতন্ত্র। এটা আমাদের দরকার। লাগাও। ওকে। এরপর এই অধ্যায়ের শেষে আমরা কি কি পাবো এটা তোমরা পড়ে নিও। এরপর দেখো পার্ট 1 থেকে 3 কি আছে? উদ্ভিদের সমন্বয়। এখানে জাস্ট উদ্ভিদের সমন্বয় নিয়ে কথা হবে। এখন দেখো নিচে কি লিখেছে, প্রতিটি উদ্ভিদ কোষে বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যক্রম একটি নিয়ম শৃঙ্খলার মাধ্যমে সংগঠিত হয়। একটি উদ্ভিদ কোষ বলতে আমরা বুঝি হচ্ছে মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এগুলো শারীরবৃত্তীয় বিভিন্ন কার্যকরী বিপাক বলো, বিভিন্ন খাদ্য তৈরি, এগুলো ক্ষেত্রে তোমার কি এগুলোকে বলে শারীরবৃত্তীয় কার্যক্রম। তো এগুলোর ক্ষেত্রে প্রত্যেকটাই একটা নিয়ম শৃঙ্খলার মাধ্যমে সংগঠিত হয়। এ কারণে সমন্বয় উদ্ভিদের একটি অপরিহার্য কার্যক্রম। এ সমন্বয় না থাকলে উদ্ভিদের জীবনে বিশৃঙ্খলা দেখা দেবে। উদ্ভিদের জীবন চক্রের পর্যায়গুলো যেমন উদ্ভিদের জীবন চক্র মানে একবারে চারা থেকে বীজ থেকে অঙ্কুরোদ্গমের মাধ্যমে তো চারা সৃষ্টি হয়, তাই না? তো দেখো একবারে চারা থেকে এরপর কি হয়? ফুলের সৃষ্টি হয়। এই যে পুষ্পায়ন, এরপর ফুল থেকে ফলের সৃষ্টি হয়। ফল থেকে আবার তোমার কি হয়? নতুন গাছের তৈরি হয়। তো এই যে সুপ্ত অবস্থায়, এটা আমরা নিচে পড়বো, এটাও ইম্পর্টেন্ট। ইত্যাদি একটি সুশৃঙ্খল নিয়ম মেনে চলে। প্রত্যেকটাই একটা নিয়ম মেনে চলে। এ কাজে আবহাওয়া ও জলবায়ু জনিত প্রভাবগুলোর গুরুত্ব লক্ষ্য করার মতো। উদ্ভিদের বৃদ্ধি ও চলন সহ বিভিন্ন শারীরবৃত্তীয় কাজগুলো অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিশেষ নিয়ম মেনে সম্পন্ন হয়। একটি কাজ অন্য কাজকে বাধা প্রদান করে না। মানে প্রত্যেকটাই একবারে অ্যাকুরেট ভাবে তোমার এগুলো সাজানো গোছানো আছে। একটা কাজ ধরো যে বিপাক কাজ হচ্ছে, এটা তোমার খাদ্য তৈরিতে কোনো বাধা সৃষ্টি করবে না। প্রত্যেকটাই গোছানো। বিভিন্ন কাজের সমন্বয় সাধন কিভাবে হয় তা জানতে বিজ্ঞানীরা চেষ্টা করতে থাকেন এবং মত প্রকাশ করেন যে উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ, বিভিন্ন অঙ্গ সৃষ্টি ইত্যাদি উদ্ভিদ দেহে উৎপাদিত বিশেষ কোনো জৈব রাসায়নিক পদার্থের প্রভাবে হয়ে থাকে।
এই জৈব রাসায়নিক পদার্থটাই হচ্ছে হরমোন। উদ্ভিদের সকল কাজ নিয়ন্ত্রণকারী এই জৈব রাসায়নিক পদার্থটিকে ফাইটোহরমোন বা বৃদ্ধিকারক বস্তু হিসেবে আখ্যায়িত করা হয়। কি হিসেবে আখ্যায়িত করা হয়? ফাইটোহরমোন বা বৃদ্ধিকারক বস্তু হিসেবে আখ্যায়িত করা হয়। ফাইটোহরমোন কোষে উৎপন্ন হয় এবং উৎপত্তিস্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে। ফাইটোহরমোন কোথায় উৎপন্ন হয়? দাগাও। ফাইটোহরমোন কোষে উৎপন্ন হয়। উদ্ভিদের যেসব হরমোন পাওয়া যায় তার মধ্যে অক্সিন, জিববেরেলিন ও সাইটোকাইনিন বৃদ্ধি সহায়ক এবং অ্যাবসাইসিক অ্যাসিড ও ইথিলিন বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে। তাহলে এটা আমাদের দাগাতে হবে যে কোন হরমোনগুলো বৃদ্ধিতে কাজ করে আর কোন হরমোনগুলো প্রতিবন্ধক হিসেবে কাজ করে, মানে বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে। তাহলে বৃদ্ধিতে কারা কাজ করে? অক্সিন, জিববেরেলিন, আরেকটা কি? সাইটোকাইনিন। এগুলো কি বৃদ্ধিতে সহায়তা করে। অ্যাবসাইসিক অ্যাসিড আর একটা কি? ইথিলিন। এরা কি করে? বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে। ওকে। পাতায় ফ্লোরিজেন নামক হরমোন উৎপন্ন হয় এবং তা পত্রমূলে স্থানান্তরিত হয়ে পত্রমুকুলকে পুষ্পমুকুলে পরিণত করে। এটা দাগায় নাও। পাতায় কোন হরমোন উৎপন্ন হয়? ফ্লোরিজেন নামক হরমোন। এর কাজ কি? পত্রমূলে স্থানান্তরিত হয়ে পত্রমুকুলকে পুষ্পমুকুলে পরিণত করা। আচ্ছা, তো তোমাকে যদি আমি এখন এই লাইনটা একবারে সহজ ভাষায় এক্সপ্লেন করে দেই তাহলে কি হয় জানো? পাতায় তৈরি হয় একটা হরমোন, সেটার নাম কি? ফ্লোরিজেন নামক হরমোন। তো এটা কি করে? যেখানে তোমার ডগায় ডগায় কিন্তু ফুল উৎপন্ন হয়, এই ডগায় কি করে? সিগন্যাল পাঠায় যে এখন ফুল উৎপন্ন হতে হবে। তো এই যে ডগায় সিগন্যাল পাঠায় সেখান থেকে কিন্তু ফুলের উৎপন্ন হয় বা ফুল উৎপন্ন হয়। এটাই আর কি এখানে তোমাকে একটু ক্যাচাই বলেছে, মানে কঠিন ভাষায়। আমরা তো সহজ ভাষা বুঝতে পছন্দ করি, তাই না? তো আমি সহজ ভাষায় বুঝিয়ে দিলাম তোমাদের। তাই দেখা যায় ফ্লোরিজেন উদ্ভিদে ফুল উৎপন্ন করে। তাহলে ফ্লোরিজেন কি করে? ফ্লোরিজেন উদ্ভিদে ফুল উৎপন্ন করে। আগাই নাও। অক্সিন। এখন আমরা অক্সিন সম্পর্কে পড়ব। চার্লস ডারউইন এ হরমোন প্রথম আবিষ্কার করেন। মোস্ট ইম্পর্টেন্ট লাইন একটা, যে কে অক্সিন হরমোন প্রথম আবিষ্কার করেন? কি হবে? চার্লস ডারউইন। তিনি তিনি উদ্ভিদে ভ্রূণমুকুল আবরণীর উপর আলোর প্রভাব লক্ষ্য করেন। যখন আলো তির্যকভাবে একদিকে লাগে তখন ভ্রূণমুকুল আবরণী আলোর উৎসের দিকে বাঁকা হয়ে বৃদ্ধি লাভ করে। প্রকৃতপক্ষে ভ্রূণমুকুল আবরণীর অগ্রভাগে অবস্থিত রাসায়নিক পদার্থটি ছিল বৃদ্ধি সহায়ক হরমোন অক্সিন। অক্সিন প্রয়োগে শাখা কলমে মূল গজায়, ফলের অকালে ঝরে পড়া রোধ হয়। এই যে এই লাইনগুলো দেখাও। আমি এখন এইটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। অক্সিন। চার্লস ডারউইন এ হরমোন প্রথম আবিষ্কার করেন। এই লাইনটা আমি বুঝিয়ে দিই। তো চার্লস ডারউইন কি করে? গাছকে পর্যবেক্ষণ করে, করার পরে দেখে যে এই গাছে এমন একটা হরমোন আছে বা এই তোমার চারায় এমন একটা হরমোন আছে যে হরমোনটা এর বৃদ্ধিতে সাহায্য করছে। এই হরমোনটা হচ্ছে অক্সিন। তিনি উদ্ভিদের ভ্রূণমুকুল আবরণীর উপর আলোর প্রভাব লক্ষ্য করেন। এই দ্বিতীয় লাইনটা দ্বারা কি বুঝিয়েছে? তিনি লক্ষ্য করেন যে গাছের যে নতুন ডগা আছে বা নতুন অংশ আছে, আমরা দেখি না লাউ গাছের ক্ষেত্রে কি হয় বা বিভিন্ন গাছের ক্ষেত্রে কি হয়, যেই দিকে আলো পায় সেই দিকে বেঁকে যায়। তুমি লাউ গাছের ক্ষেত্রে বা সিম গাছ অথবা করলা বলতে পারো, এগুলোর ক্ষেত্রে দেখবা যেদিকেই আলো পাচ্ছে গাছটা সেই দিকে বেঁকে যাচ্ছে। তো এই যে দেখো, যখন আলো তির্যকভাবে একদিকে লাগে তখন ভ্রূণমুকুলীয় আবরণী আলোর উৎসের দিকে বাঁকা হয়ে বৃদ্ধি লাভ করে। মানে যেদিকে আলো পাচ্ছে সেই দিকে বেঁকে যায় গাছটা। ধরো এদিকে পাচ্ছে, এদিকে বেঁকে যাবে, বেঁকে যে সেই দিকে বৃদ্ধি লাভ করছে। তো প্রকৃতপক্ষে এটা কিসের জন্য হচ্ছে? এই অক্সিন হরমোনটার জন্য। তো এখান থেকে আমরা কি বুঝলাম? যে অক্সিন হরমোনটার জন্যই গাছ আলোর দিকে বাঁকে। এরপর দেখো নিচে আরেকটা কি বলেছে, নিচে আরেকটা লাইনে কি বলেছে? অক্সিন প্রয়োগে শাখা কলমে মূল গজায়। অর্থাৎ যে কাটিং আছে, আমরা গাছের কাটিং বলি না, কলম করে যে গাছ লাগায়, তো এই কলম করা গাছে কি হয়? অক্সিন হরমোন প্রয়োগের ফলে মূল গজায় তাড়াতাড়ি, শিকড় গজায় তাড়াতাড়ি। এরপর ফলের অকালে পড়ে যাওয়া, ঝরে পড়ে না, দেখো না অনেক ফল খুব তাড়াতাড়ি ঝরে পড়ছে। এখন তো আমের সিজন, আম দেখবা যে তাড়াতাড়ি ঝরে পড়ছে। তো এই তাড়াতাড়ি ঝরে পড়া রোধ করার জন্য
গাছকে সাহায্য করে এই অক্সিন হরমোন। এই লাইনটা আর কি এখানে বলেছে। এরপর দেখো জিব্বেরেলিন, এর কাজ কি? চারাগাছ, বীজপত্র ও পত্রের বর্ধিষ্ণু অঞ্চলে এদের দেখা যায়। এর প্রভাবে উদ্ভিদের পর্বমধ্যগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। এজন্য খাটো উদ্ভিদে এ হরমোন প্রয়োগ করলে উদ্ভিদটি অন্যান্য সাধারণ উদ্ভিদ থেকে অধিক লম্বা হয়। বীজের সুপ্তাবস্থা কাটাতে এর কার্যকারিতা রয়েছে। ওকে, এই লাইনগুলো আমাদের দাগাতে হবে, দাগাই নাও, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। এখন আমি এই লাইনগুলো তোমাদের বুঝিয়ে দিই। দেখো প্রথম লাইনে বলেছে চারাগাছ, বীজপত্র ও পত্রের বর্ধিষ্ণু অঞ্চলে এদের দেখা যায়। অর্থাৎ কি? তো চারাগাছ, বীজপত্র, পাতায় এবং বর্ধিত অংশ, পত্রের বর্ধিত অংশ, গাছের গাছের যে বর্ধিত অংশ আছে এই বর্ধিত অংশগুলোতে এদের দেখা যায়, এই হরমোনের দেখা মেলে। পরের লাইন কি? এর প্রভাবে উদ্ভিদের পর্ব মধ্যগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। অর্থাৎ কি? এই হরমোনটা গাছকে বৃদ্ধি পেতে সহায়তা করে। ওই যে তোমার দেখো না কাণ্ড এবং ডালের মধ্যে যে গাঁটগুলো থাকে, এই গাঁটগুলোকে বৃদ্ধি করতে বা বড় করতে সাহায্য করে, লম্বা করতে সাহায্য করে এই জিব্বেরেলিন হরমোন। এরপর দেখো কি বলেছে ৩ নাম্বার লাইনে, এজন্য খাটো উদ্ভিদে এ হরমোন প্রয়োগ করলে উদ্ভিদটি অন্যান্য সাধারণ উদ্ভিদ থেকেও অধিক লম্বা হয়। অর্থাৎ কি? তুমি যদি একটা খাটো চারা গাছে এই জিব্বেরেলিন হরমোনটা দাও বা প্রয়োগ করো, সেক্ষেত্রে কি হবে? সেই গাছটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। অর্থাৎ সাধারণ যে গাছ আছে সেটা থেকে কিন্তু সেটার বৃদ্ধি দ্বিগুণ হবে বা অনেক বেশি হবে। এরপর দেখো বীজের সুপ্তাবস্থা কাটাতে এর কার্যকারিতা রয়েছে। এই লাইনটা দ্বারা কি বুঝিয়েছে? সাপোজ তুমি মনে করো বীজ বপন করেছো, তো অনেক ক্ষেত্রে দেখা যায় বীজগুলো অনেক দিন যাবত অঙ্কুরোদ্গম হয় না, অর্থাৎ চারা বের হয় না বীজ থেকে। সেই ক্ষেত্রে তুমি যদি এই জিব্বেরেলিন হরমোনটা ইউজ করো, তাড়াতাড়ি কিন্তু এই যে সুপ্ত অবস্থা বা এই যে ঘুমের মতো অবস্থা, এই অবস্থাটা কাটাতে সাহায্য করবে। তো আশা করি তোমরা লাইনগুলো বুঝতে পেরেছো। এরপর ইথিলিন হরমোন যেটা আছে, এই হরমোনটি একটি গ্যাসীয় পদার্থ। তাহলে হরমোনের মধ্যে গ্যাসীয় পদার্থ কোনটা? আমাদের এই ইথিলিন হরমোন। এটি ফল পাকাতে সাহায্য করে। ফল পাকাতে কোন হরমোন সাহায্য করে? ইথিলিন হরমোন, অবশ্যই ইম্পর্টেন্ট। এই হরমোন ফল, ফুল, বীজ, পাতা ও মূলে দেখা যায়। ইথিলিন বীজ এবং মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে, চারা গাছে কাণ্ডের বৃদ্ধি ঘটিয়ে চারা গাছকে লম্বা হতে সাহায্য করে, ফুল এবং ফল সৃষ্টির সূচনা করে। ইথিলিন পাতা, ফুল এবং ফলের ঝরে পড়া ত্বরান্বিত অর্থাৎ রোধ করে। তো আশা করি এই লাইনগুলো তোমরা ক্লিয়ার, কারণ এখানে সহজ ভাষায় বলা আছে, বুঝে দেওয়ার মতো কিছু নেই, জাস্ট তোমরা একটু মুখস্থ করবা, এমসিকিউ এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এরপর চলে যাই আমরা চলন। উদ্ভিদ ও অন্যান্য জীবের মতো অনুভূতি ক্ষমতা সম্পন্ন। অর্থাৎ কি? আমরা যে এরকম ওই যে মশা কামড় মারলে যে আমাদের অনুভূতির সৃষ্টি হয়, আমরা বুঝতে পারি যে মশা কামড় দিয়েছে, এজন্য অভ্যন্তরীণ বা বহি উদ্দীপক উদ্ভিদ দেহের যে উদ্দীপনা সৃষ্টি করে, তার ফলে উদ্ভিদের চলন ও বৃদ্ধি সংঘটিত হয়। এসব চলনকে ট্রপিক চলন বলা হয়। তাহলে ট্রপিক চলন কাকে বলে? এটা আমাদের ইম্পর্টেন্ট। ট্রপিক চলন কাকে বলে? অভ্যন্তরীণ বা বহি উদ্দীপক উদ্ভিদ দেহে যে উদ্দীপনা সৃষ্টি করে, তার ফলে উদ্ভিদ চলন ও বৃদ্ধি সংঘটিত হয়। এসব চলনকে কি বলে? ট্রপিক চলন বলে। এটা আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের। এই লাইনটা দ্বারা বুঝিয়েছে গাছপালা তোমার মানুষের মতো না হলেও তারা কিন্তু পরিবেশকে বুঝতে পারে খুব ভালোভাবে। অর্থাৎ কি? এই যে স্পর্শ, আলো, বাতাস এগুলো বুঝতে পারে। এজন্য দ্বিতীয় লাইনে বলেছে দেখো, এজন্য অভ্যন্তরীণ অর্থাৎ ভিতরের যে স্পর্শ বা বিভিন্ন কার্যাদি বা বহি উদ্দীপক উদ্ভিদের অর্থাৎ বাইরে থেকে যে উদ্দীপক গুলো করা হয়, স্পর্শ, গাছকে স্পর্শ করা, এরপর আলোর যে কিরণ লাগে এটা, তারপর বাতাসের যে প্রভাব আছে এইটা, তো এগুলো উদ্ভিদের একটা উদ্দীপনা সৃষ্টি করে। এর ফলে কি হয়? এর ফলে উদ্ভিদের বৃদ্ধি হয়, উদ্ভিদ শারীরিকভাবে বাড়ে, এরপর উদ্ভিদ একটু বেঁকে যায়। তো এটাকেই বলা হচ্ছে তোমার ট্রপিক চলন। এটাকে কি বলে? ট্রপিক চলন বলে। আশা করি এখন তোমরা এটা ক্লিয়ার। এরপর দেখো আলোর প্রতি উদ্ভিদের সাড়া দেওয়ার পরীক্ষণ।
কি কি লাগবে দেখো উপকরণ, একটি স্বচ্ছ কাচের বড় মুখযুক্ত বোতল, এরপর কি লাগবে পুষ্টি দ্রবণ, ছিদ্রযুক্ত কর্ক, একটি সবল উদ্ভিদের চারা। এখন কার্যপ্রণালী কি 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 করতে হবে এখানে, একটি বোতলে পুষ্টি দ্রবণ নিয়ে ছিদ্রযুক্ত ছিপিটি লাগিয়ে ছিপির ছিদ্রপথে চারাগাছটি এমনভাবে ঢুকিয়ে দিতে হবে যাতে মূলগুলো পুষ্টি দ্রবণে ডুবে থাকে। এই যে পুষ্টি দ্রবণের কথা বলছে না, এই পুষ্টি দ্রবণটা হচ্ছে তোমার এই যে সার আছে না, সার, পটাশিয়াম, ফসফরাস, এগুলো এগুলো ইউজ করছে এখানে। এরপর কি বলেছে, একটি বোতলে পুষ্টি দ্রবণ নিয়ে ছিদ্রযুক্ত ছিপিটি লাগিয়ে ছিপির ছিদ্রপথে চারাগাছটি এমনভাবে ঢুকিয়ে দিতে হবে যাতে মূলগুলো পুষ্টি দ্রবণে ডুবে যায় থাকে, অর্থাৎ কি এই যে শেকড়টা আছে শেকড়টা যেন পুষ্টি দ্রবণে ডুবে থাকে। এবার গাছ সহ বোতলটি জানালার কাছে আলোকিত স্থানে রেখে দেই, অর্থাৎ কি আলোর কাছে এটাকে রেখে দেই। পর্যবেক্ষণ করলে কি দেখা যাবে দেখো, 4 থেকে 5 দিন পর দেখা যাবে যে উদ্ভিদটির কাণ্ডের অংশ জানালার বাইরের দিকে বেঁকে গেছে। কারণ কি, এদিকে আলো আছে, এই যে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু মূলগুলো আলোক উৎসের বিপরীত দিকে বেঁকে যায়, অর্থাৎ কি যেদিকে আলো আছে তার বিপরীত দিকে মূলগুলো বেঁকে গেছে, আর আলো যেদিকে আছে সেই দিক তোমার এই যে কাণ্ডটা বেঁকে গেছে গাছের, আর শাখা প্রশাখা যেগুলো আছে সেগুলো বেঁকে গেছে। এরপর দেখো সিদ্ধান্ত, এ পরীক্ষণে প্রমাণিত হয় যে কাণ্ডের আলোকমুখী ও মূলের আলোকবিমুখী বৃদ্ধি ও চলন ঘটে। অর্থাৎ আমরা ক্লিয়ার হইলাম যে আসলেই উদ্ভিদে যে কাণ্ড আছে এটা আস্তে আস্তে আলোর দিকে বেঁকে যায়, আর মূল যেটা আছে সেটা কি আলোর বিমুখী, অর্থাৎ আলোর বিপরীত দিকে বেঁকে। ওকে, এরপর আমাদের দেখো হরমোনের ব্যবহার। অক্সিন ও অন্যান্য কৃত্রিম হরমোন শাখা কলমের মূল উৎপাদনে সাহায্য করে। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এক ধরনের অক্সিন ক্ষতস্থান পূরণে সাহায্য করে। অক্সিন প্রয়োগে ফলের মোচন বিলম্বিত হয়। বিভিন্ন উদ্দীপক যেমন আলো, পানি, অভিকর্ষ ইত্যাদি উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করে। ওকে, এই লাইনটা এখন আমরা বুঝি। দেখো প্রথম লাইনটা এখানে বলেছে যে অক্সিন ও অন্যান্য কৃত্রিম হরমোন শাখা কলমে মূলের উৎপাদনে সাহায্য করে। এই অক্সিন বা অন্যান্য যে হরমোন আছে এগুলো তোমার যখন আমরা কাটিং করি গাছ থেকে বা ওই যে তোমার কলম করি, সেক্ষেত্রে কলমে খুব তাড়াতাড়ি তোমার মূল, এরপরে বিভিন্ন শাখা প্রশাখা, কাণ্ড তৈরিতে খুব ইজিলি সাহায্য করে, খুব তাড়াতাড়ি এগুলোর বৃদ্ধি ত্বরান্বিত করে। এরপর দেখো কি আছে, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এক ধরনের অক্সিন ক্ষতস্থান পূরণে সাহায্য করে। সাপোজ মনে করো গাছের কোনো অংশ কেটে গেছে বা আঘাতপ্রাপ্ত হয়েছে, সেক্ষেত্রে এই যে এই ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এটাও এক ধরনের অক্সিন, এটা প্রাকৃতিকভাবে পাওয়া যায়। এই অ্যাসিডটা তুমি যদি সেখানে প্রয়োগ করো খুব ইজিলি বা খুব তাড়াতাড়ি এই ক্ষতস্থানটা পূরণ হয়ে যায়। এরপরের লাইনে কি বলেছে এটা আমরা দাগিয়ে নিই, এমসিকিউর জন্য আমাদের লাগবে। অক্সিন প্রয়োগের ফলে মোচন বিলম্বিত হয়। তো এই মোচন জিনিসটা কি, ওই যে ফল গাছ থেকে খুব তাড়াতাড়ি পড়ে যাচ্ছে এই জিনিসটা তো বোঝো না, এই জিনিসটাই হচ্ছে মোচন। তো এই যে দেখো ফল খুব তাড়াতাড়ি অনেক সময় গাছ থেকে কিন্তু পড়ে যায়, ঝরে যায়, তো এই ঝরে যাওয়াকে রোধ করে এই অক্সিন, সে বলেছে। এরপর দেখো বিভিন্ন উদ্দীপক যেমন আলো, পানি, অভিকর্ষ ইত্যাদি উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করে। এই লাইনটা দাগাই নাও। এই লাইনটা দ্বারা কি বোঝালো, এই লাইনটা দ্বারা তোমার বোঝালো যে এই যে হরমোনগুলো আছে এই হরমোনগুলো ব্যতীত তোমার পরিবেশের বেশ কিছু জিনিস আছে যেগুলো উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে, যেমন হচ্ছে আলো। এই আলোটা থাকার কারণে কিন্তু উদ্ভিদের বিভিন্ন শাখা প্রশাখা বা কাণ্ডটা বৃদ্ধি হচ্ছে, আলোর দিকে বেঁকে যাচ্ছে আস্তে আস্তে। তো এইভাবে তোমার এই আলোটা সাহায্য করে। এরপর দেখো পানি, তোমার উদ্ভিদের যে মূলটা বা শেকড়টা আছে না, সেটা কিন্তু পানির দিকে বৃদ্ধি পায় আস্তে আস্তে। তো এই ক্ষেত্রেও দেখো উদ্ভিদের কিন্তু বৃদ্ধি হচ্ছে। এরপর অভিকর্ষ, অভিকর্ষ উদ্ভিদ কিন্তু ভূপৃষ্ঠের দিকে এই পানি, তোমার যে আমরা পড়েছিলাম যে উদ্ভিদ মূল রোমের সাহায্যে মাটির ভেতরে থাকা যে কোষস্থ পানি আছে এগুলো কিন্তু শোষণ। এই যে দেখো এখানে আমরা কি বুঝলাম যে উদ্ভিদ পানি শোষণের জন্য অভিকর্ষ অর্থাৎ ভূপৃষ্ঠের নিচের দিকে যায়, এইভাবে কিন্তু উদ্ভিদের বৃদ্ধি হচ্ছে। তো হ্যাঁ, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি তোমরা এই লাইনগুলো খুব ইজিলি বুঝেছো। এরপরেও যারা বুঝবা না অবশ্যই কমেন্ট করবা, যেখানে বুঝবা না অবশ্যই কমেন্ট করবা, আমি কমেন্টের রিপ্লাই দিব। ধন্যবাদ সকলকে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।